সালের মার্চ মাসে আপনি এরকম একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে 2024 সালে এরকম একটি সরকার গঠিত হতে পারে, তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন। কারা কারা থাকতে পারে তাও কি দিয়েছিলেন? 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে যায় এক অভূতপূর্ব পরিবর্তন। গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিন্তু ক্ষমতাচ্যুতির প্রায় 1.5 বছর আগেই কি এমন ঘটনার আগাম আভাস পেয়েছিল গোয়েন্দা সংস্থা? এমনকি খোদ শেখ হাসিনাও সম্প্রতি সাংবাদিক মাসুদা ভাট্টিকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম ফাঁস করেছেন এমনই কিছু বিস্ফোরক তথ্য। চাকরিচ্যুত হয়ে বর্তমানে আত্মগোপনে থাকা মনিরুল ইসলাম জানান, 2023 সালের মার্চ মাসেই তিনি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে 7-8 পৃষ্ঠার একটি বিশেষ গোয়েন্দা প্রতিবেদন তুলে দিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল 2024 সালে দেশে একটি বিকল্প বা জাতীয় সরকার গঠিত হতে পারে। 23 সালের মার্চ মাসে আপনি এরকম একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে 2024 সালে এরকম একটি সরকার গঠিত হতে পারে, তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন। কারা কারা থাকতে পারে তাও কি দিয়েছিলেন? সেই রিপোর্টে সম্ভাব্য যাদের নাম রাখা হয়েছিল তাদের 90%ই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিভিন্ন কমিশনের প্রধান কিংবা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বলে দাবি মনিরুল ইসলামের। যাদের নাম ওখানে উল্লেখ ছিল তারা অনেকেই উপদেষ্টা হয়েছে, কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছে, চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছে বা সদস্য হয়েছে, এবং বাকিরা না হলেও যেমন 2-1টা পত্রিকার সম্পাদকেরও নাম ছিল। পরবর্তীতে যদিও তারা শেষ পর্যন্ত রক্ষা পায়নি, তারাও এই কলঙ্কিত সরকারের মানে এই করাপ্টিং এজেন্টদের মানে হামলা শিকার হয়েছে, তাদের নামও ওখানে ছিল। তবে সবচেয়ে বেশি গরমিল হয়েছে ওই রিপোর্টে উল্লেখ করা ডক্টর ইউনূস সম্পর্কিত তথ্যে। রিপোর্টে বলা হয়েছিল, বয়সজনিত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নিজে সরাসরি সরকার প্রধান হবেন না, বরং তার প্রতিনিধিরা দায়িত্বে আসবেন। প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম সরাসরি হস্তান্তর করার পর। উনি ওটা পড়েছিলেন। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা শেয়ার করা যায় সেটি হলো, আমার ওখানে রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে, সেই যে তখন একটা আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদ বাকি সব মিলে গেছে। তো সে হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবে না, তার প্রতিনিধি হিসেবে 2-3 জনের নাম ছিল যে এদের কাউকে সে এই জাতীয় সরকারের প্রধান করতে পারে, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। কিন্তু রিপোর্টটি পড়ার পর শেখ হাসিনা হেসেছিলেন, করেছিলেন অদ্ভুত এক মন্তব্য। মনিরুল ইসলামের দাবি, শেখ হাসিনা সে সময় হাসতে হাসতে বলছিলেন, তুমি ইউনূসকে চেনো না। ডক্টর ইউনূসের মতো ক্ষমতালোভী সুযোগ পেলেই নিজেই এই সরকারের প্রধান হবেন। পরবর্তীতে এই পর্যবেক্ষণটি 100% মিলে যায় বলে উল্লেখ করেন এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা বোধহয় 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন যে তুমি জানো না, ইউনূসের মতো লোভী লোক, ক্ষমতা লোভী, ও নিজেই হবে, দেখবা ও নিজেই হতে চাইবে। তো আমি তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখি নাই, তার সাথে কখনো আমার কথা হয় নাই, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি দূর থেকে দেখেছি মানে, কিন্তু আমি আসলে তাকে ওই সময়ও চিনতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক, ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না, এবং ওই এটা মূল হবে, দেখবা যদি এরকম একটা কিছু হয়। কথিত ডিপ স্টেট বা অদৃশ্য এক শক্তির প্রভাবেই সরকার পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছিল এবং যার সূত্রপাত হয়েছিল 2019 সালেই। 2018 সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনকে পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট কেস হিসেবে ব্যবহার করে এই ছক সাজানো হয়েছিল বলেও দাবি করেন মনিরুল। দুটো আন্দোলনকে তারা আসলে
টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো আপনার মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোটা আন্দোলন। তখনই এই ডিপ স্টেট, তারা ডিপ স্টেট এবং ডিপ স্টেটের যারা এজেন্ট বাংলাদেশে আছে, তারা তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয়, অর্থাৎ পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদেরকে, তরুণদেরকে এই কাজে লাগাতে হবে। তার মতে 2024 সালে নির্বাচন হয়ে যাওয়ার পর শেখ হাসিনার সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের আত্মতুষ্টি বা ঢিলেঢালা ভাব চলে আসে। জুলাই আগস্টের আন্দোলনের শেষ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এক দফার ঘোষণা দেন, ততক্ষণে বিষয়টি আর কেবল শিক্ষার্থীদের হাতে ছিল না। কিন্তু একটা সমস্যা হয়েছে, ইলেকশন পর্যন্ত সরকার এবং সরকারি দল, সরকার এবং গভর্নমেন্ট মেশিনারি যারা ছিল, গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু ইলেকশনটা হয়ে গেল, নতুন সরকার হয়ে যাওয়ার কারণে তখন কিছুটা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল, গা ছেড়ে দিয়েছিল বলতে চাই। গা ছেড়ে দিয়েছিল, সেটা বললেই বোধহয় ভালো হয়, যে আগামী আন্দোলন হইলেও 3 বছর পরে 4th বছর বা শেষ বছরে গিয়ে আন্দোলন হয়। এটাই তো আসলে আমরা রেওয়াজ দেখেছি। তো ওই রকম একটা গা ছাড়া ভাব আসলে চলে এসেছিল। তো এই কমপ্লেসেন্সির কারণেই তখন অনেকে বলেছে যে এই সরকার টিকবে না। 26 বা 27 তারিখের দিকে যতদূর মনে পড়ে, মির্জা ফখরুল সাহেব যখন ঘোষণা দিলেন যে সরকার পতনের আন্দোলন, এক দফার আন্দোলন, তখন আসলে এই আন্দোলনটা ছাত্র আন্দোলনের ছিল না। তো তখন সেনাবাহিনী অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়ে। গোয়েন্দা সংস্থার আগাম রিপোর্ট, ডিপ স্টেটের প্রভাব আর পর্দার অন্তরালের বহু সমীকরণ সব মিলিয়ে 5 আগস্টের পেছনের ঘটনা নিয়ে সাবেক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের বক্তব্য ঘিরে এরই মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে মনিরুলের দেওয়া এমন বিস্ফোরক সব তথ্যের সত্যতার বিষয়ে সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।